অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় এপিবিএনের 3 সদস্য র্যাবের রিমান্ডে। জিজ্ঞাসাবাদ করছে প্রত্যার্পিত ওসি প্রদীপ সহ 3 পুলিশ কর্মকর্তার। ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত 8, আহত 6। ভারী বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বাড়ছে নদ নদীর পানি, জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়ার অনেক এলাকা। নিয়ম থাকলেও দিনাজপুরের ফুলবাড়িতে নির্ধারিত স্থানে হচ্ছে না পশু জবাই, পশুর সুস্থতা নিয়ে প্রশ্ন ক্রেতাদের। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় এপিবিএনের 3 সদস্যকে রিমান্ডের জন্য হেফাজতে নিয়েছে র্যাব। দুপুর 12টার দিকে র্যাবের একটি দল কড়া নিরাপত্তায় কক্সবাজার জেলা কারাগার থেকে এপিবিএনের এসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে রিমান্ডে নেয়। কক্সবাজার জেল সুপার মোকাম্মেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গত 18ই অগস্ট তাদের গ্রেপ্তার দেখানোর পর ওই দিনই আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে 3 আসামির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন। এর আগে রিমান্ডে নেওয়া হয় 4 পুলিশ সদস্য ও স্থানীয় 3 আসামিকে। এখন ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালের রিমান্ড চলছে। মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে রিমান্ডের আসামি নেওয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, স্বাস্থ্যতে কোনো প্রবলেম আছে কি না আছে। আমরা যেভাবে পেয়েছি নির্দেশনা হলো যে আমরা ওইভাবেই আমরা প্রডিউস করে কোর্টে যাব। আবার যখন প্রডিউস করবো তার আগে আমি স্বাস্থ্য করে ওই সার্টিফিকেট সহ কোর্টকে জমা দেবো, যে আমাদের যে তথ্য প্রমাণগুলো পাচ্ছি জাস্ট আমরা যাতে করতে পারি, মানে একটার সাথে আর একটা মিলিয়ে আমরা সঠিক আমরা তথ্য প্রমাণ তথ্যপত্র যেটা আছে এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের এই। ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ 6 জন নিহত হয়েছেন। শনিবার সকাল 8:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নুমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও 5 যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে 1 শিশু, 2 নারী ও 3 জন পুরুষ। এদিকে ময়মনসিংহের নান্দাইলে যশোরা নামক স্থানে আজ সকালে 2টি ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এরা গরু ব্যবসায়ী। ট্রাক যুগে রৌমারী থেকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া যাচ্ছিল তারা। নিহত সাইদুল মুস্তাকিমের বাড়ি পাকুন্দিয়ায়। এই দুর্ঘটনায় 7টি গরুও মারা যায়। অপরদিকে ময়মনসিংহের ত্রিশালে অপর এক দুর্ঘটনায় 6টি গরু মারা যায়। ঘটিকার সময় ইমাম পরিবহনের একটি গাড়ি ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে ভালুকা ডিগ্রি কলেজের সামনে যে গাড়ি আছে সেখানে আসার মুহূর্তে একটা প্রাইভেট কার ইউটার্ন করে ভালুকা থেকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। পর্যায়ক্রমে আমরা ওইখানে যে 6 জন ভিকটিম সম্ভাব্য আমরা ধারণা করতেছি সম্ভাব্য এটা ডেথ, এদেরকে আমরা পর্যায়ক্রমে সব ফিরে উদ্ধার করছি। এর মধ্যে 2 জন ছিল মহিলা, 3 জন পুরুষ এবং একজন ছিল শিশু। এবারে দেশের আবহাওয়া পরিস্থিতি। গত 1 সপ্তাহ যাবৎ টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। টানা 2 ঘন্টা বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো, যে কারণে নগরীর আগ্রাবাদ, হালিশহর, খাতুনগঞ্জ, মুরাদপুর, সদরঘাট, অক্সিজেন, চাকতে এলাকায় পানিবন্দী জীবনযাপন করছেন কয়েক লাখ মানুষ। নগরীর অনেক ভবন ও হাসপাতালে দেখা যায় হাঁটু পর্যন্ত পানি। পানির কারণে গৃহবন্দী থাকায় অনেকেই যেতে পারছেন না কর্মক্ষেত্রে। বৃষ্টির পানির কারণে দীর্ঘদিন যাবৎ নগরবাসী সীমাহীন দুর্ভোগের সম্মুখীন হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পানি নিষ্কাশনে এখনো পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তবে নগরীর জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খুরশেদ আলম সুজন। এদিকে বরিশালে কয়েকদিনের টানা বর্ষণ আর কীর্তনখোলা নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ডুবতে বসেছে মহানগরী শহর বরিশাল সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল। বিগত বছরের মহামারী বা কোনো বন্যায় এতটা পানি ওঠেনি বরিশালে। একটানা ভারী বৃষ্টিতে নগরীর পলাশপুর, মোহাম্মদপুর, ভাটিখানা, আমানতগঞ্জ,
চরবাড়িয়া, কাশীপুর সহ শহরের প্রায় প্রতিটি অলিতে গলিতে পানি প্রবেশ করছে। দিনের বেলা এই পানির পরিমাণ একটু কম থাকলেও বিকেল বা সন্ধ্যা নাগাদ হাঁটু থেকে কোমর অবধি পানি উঠে যায়। এতে চরম ভোগান্তি আর বিপদে পড়তে হয় নিম্ন অঞ্চলের নিম্ন আয়ের মানুষগুলোকে। অপরদিকে পানি বিপদসীমার উপর দিয়ে লোকালয়ে প্রবেশ করায় বরিশালে প্রায় 2 শতাধিক ছোট বড় পুকুর, ডুবা বা মাছের ঘের তলিয়ে গিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সময় পানি খায় রান্তারি না সই করে রান্ধি কষ্ট হয় আমাগো। আমার মহোদয়ের কাছে যে আমরা এখানে যে পানিবন্দী হয়ে আছি, যাতে আমাদের এই দুর্দশা আর এর মধ্যে রাস্তা ভাঙ্গা, কেউ সুবন খাইয়ে ওঠে, পানি খেয়ে বাড়ি যায়, আর পানি তো বিষাক্ত একটা শুল্ক হয়। ঠিক আছে, আমাদের দুর্ভোগ, তার ভিতরে আমাদের পাশে কেউ নাই, আর এটা থেকে আমরা কবে মুক্তি পাবো একমাত্র আল্লাহই ভালো জানে। দর্শক, বরিশাল থেকে সেখানকার পানিবন্দী মানুষের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। বরিশালে যেমনটা জানিয়েছিলাম যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু একদিকে যেমন সমুদ্রে নিম্নচাপ দেখা দিয়েছে, তার এর সাথে কিন্তু একটানা যে বর্ষণ হচ্ছে, আরেকটা হচ্ছে যে জোয়ারের পানি, সব মিলিয়ে কিন্তু বরিশাল নগরীটা একদম পানিতে ডুবে গিয়েছে। প্রতিটি এলাকা, শুধু নিম্ন অঞ্চলই নয়, এর পাশাপাশি বরিশাল শহরের 30টি ওয়ার্ড সহ শহরতলি এবং যেসব সদর উপজেলা রয়েছে যেমন জাগুয়া, কাশীপুর, চন্দ্রমোহন, টুঙ্গিবাড়িয়া, প্রতিটি এলাকা নিম্ন অঞ্চলের ডুবে গেছে এবং ছোট বড় আধা কাঁচা যে ঘরবাড়ি রয়েছে সেগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আর একটু বিষয় হলো, বেলা বাড়ার সাথে সাথে যেমন বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু পানির চাপ ডবল হয়ে যায়। যেমন এখন যদি হাঁটু সমান পানি থাকে, এটা আমি একটা নগরীর এই মুহূর্তে রয়েছে ভাটিকানি এলাকায়, যদি হাঁটু সমান পানি থাকে তবে সন্ধ্যা নাগাদ কিন্তু একদম কোমর অবধি পানি উঠে যায়। আর এই পানি ওঠার কারণে একদিকে যেমন মহামারী করোনায় মানুষ আতঙ্কিত এবং শঙ্কিত, তার পাশাপাশি একটা মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে এই বন্যা, জলোচ্ছ্বাস, পানি। আর সংশ্লিষ্ট যারা রয়েছেন বা বরিশালের যারা প্রবীণ রয়েছেন তারা বলছেন যে 88 সালের যে বন্যাটা ছিল, মহামারী আসছিল, তখনও এতটা পানি বরিশাল নগরীতে বা আশেপাশে অঞ্চলে দেখেনি। এই পানির কারণে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, প্রায় 2 শতাধিক মাছের ঘের কিন্তু তলিয়ে মাছ বেরিয়ে গেছে। তো সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে এই রয়েছে বন্যার পরিস্থিতি সবশেষ। ধন্যবাদ পারভেজ রাসেল। দফায় দফায় অস্বাভাবিক জোয়ারের তাণ্ডব আর অরক্ষিত বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশের ফলে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। এমন চিত্র পটুয়াখালীর কলাপাড়ায়। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চুলা জ্বালাতে পারছেন না অনেকেই, ফলে অনেকেই অর্ধাহারে অনাহারে কাটাচ্ছেন মানবেতর জীবন। একটি স্থায়ী বাঁধের দাবি তাদের। কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আরিফ। পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা বসতভিটা হারালেও দীর্ঘ কয়েক বছর ধরে 2 মন্ত্রণালয়ের রশি টানাটানিতে আজও নির্মাণ হয়নি স্থায়ী বাঁধ। ফলে পটুয়াখালীর কলাপাড়ার রামদাবাদ সংলগ্ন লালুয়া এখন যেদিকে দুচোখ যায় সেদিকেই পানি। সিরর বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে অব্যাহত পানি প্রবেশের পর অমাবস্যার উচ্চ জোয়ারের প্রভাবে নতুন করে পানিবন্দী দশায় আটকা পড়েছে 17টি গ্রামের প্রায় 25,000 মানুষ। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অরক্ষিত দীর্ঘ আরও কয়েক কিলোমিটার বেড়িবাঁধ। তলিয়ে গেছে ঘরবাড়ি, মাছের ঘেরসহ ফসলি জমি। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। গৃহপালিত পশু পাখি নিয়েও চরম বিপাকে এলাকাবাসী। সারাদিন এইভাবেই থাকে, ঘরে চকিতে খাতা কাপড় লইয়া গাড়া লইয়া বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করি। এত যে পানি বেতর আমরা বুঝতে পারি। রাস্তা বেরিবারটা দিতে আমার কোনো অসুবিধা হইতো না। অনেক কষ্টে আমরা বসবাস করতে আছি। কেউ সাহায্য করে না বেরিবারটা লাগবে। পানিবন্দী এসব মানুষের কারো ঘরে উনুন জ্বললেও অনেকেই দিন কাটাচ্ছেন না খেয়ে। তবে সহায়তার হাত বাড়ায়নি কেউ। সব আমরা উপস্থিত রয়েছি, এগারো রান্তা নেই, আমরা রান্তা নেই। আমাদের খাবার দাবার বলতে শুকনো খাবার বাদে কিছুই নাই, চাল ভিজে সব নষ্ট হয়ে গেছে। গুরুগারা সকালে মনে করেন যখন একটু হারে তখন গুরুগারা স্কুলে পাঠাই দিই। আমরা এই দুঃখের সাগরে ভাসি। আমাকে দিকে যদি আমরা না চান, আমাকে আর বাঁচার কোনো উপায় নেই। অর্থ বরাদ্দের অভাবেই নির্মাণ করা হচ্ছে না স্থায়ী বাঁধ, এমনটাই জানালেন পানি উন্নয়ন বিভাগের এই কর্মকর্তা। এই 7 কিলোমিটার উন্মুক্ত স্থানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে বর্তমানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে এবং তাদের সমঝোতার মাধ্যমে
যখন কোনো একটি অর্থ ছাড়ের ব্যবস্থা হবে তখনই এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার জানালেন, পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কথা। চেয়ারম্যান সাহেবের সাথে কথা হচ্ছে, 300 প্যাকেট রেডি করতেছি। লইয়া পাচ্ছি না, একটা প্যাকেজ তৈরি করে কালকে সকাল থেকে রেডি করি, আগে বিকালে দিতে পারি আর কি। ভুক্তভোগীদের দাবি, কেবল ত্রাণ সহায়তা নয়, একটি স্থায়ী বাঁধ নির্মাণেই হাসি ফুটবে বানভাসী মানুষের মুখে। এস এম আরিফ, মাই টিভি। এদিকে টানা বর্ষণ ও দীর্ঘস্থায়ী বন্যায় টাঙ্গাইলে বেড়েছে মানুষের দুর্ভোগ। আজও সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির কারণে একদিকে পানি বাড়ছে, অপরদিকে নিম্নয়ের মানুষের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে মানুষ ও গোখাদ্যের চরম সংকট ও পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বন্যা ও করোনার ভাইরাসের কারণে আয় বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে আছে সদর, বাসাইল, কালিহাতী ও মির্জাপুর উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। এছাড়াও নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় ভুয়াপুর, গোপালপুর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফায় বরিশালের গৌরনদী পৌরসভা সহ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালঘাট শাখা পালনদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খালে ও নদীর 2 তীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। এতে কয়েকশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানির স্রোতের কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর, বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে রয়েছে মৌচাক ইউনিয়ন, ফুলবাড়িয়া, চাপাইর, বোয়ালি ও মধ্যপাড়া ইউনিয়নের 5 লক্ষাধিক মানুষ। স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, তবে চলাচল করতে পারছে না কোনো প্রকার যানবাহন। দীর্ঘদিন ধরে বন্যার পানিতে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন এখানকার বানভাসী মানুষ। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার 1 নম্বর সাইট ঢেকুরিয়া পয়েন্টের শহীদ এম মনসুর আলী ইকো পার্কের 100 গজ উত্তরে নদী তীর রক্ষা বাঁধে 50 মিটার ধসে গেছে। শনিবার ভোররাত থেকে এই ধস শুরু হলে 50 মিটার বাঁধ নদীগর্ভে চলে যায়। ভাঙন রোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন বালি ভর্তি জিও ব্যাগ ফেলছে। এদিকে ঝিনাইদহে 2 দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে ঝড়ো দমকা হাওয়া বয়ে চলেছে। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। ঘর থেকে বের হতে না পারায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেছে। লোকজন তেমন না থাকায় সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। এবার করোনা প্রসঙ্গ। বন্দরনগরী চট্টগ্রামের প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও নগরবাসীর মাঝে নেই কোনো আতঙ্ক। নগরীতে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনগুলো মানছে না সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি। সিটি সার্ভিসের গাড়িগুলো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অধিকাংশ পথচারী ও যাত্রীর মুখে মাস্ক ব্যবহার করছেন না। এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 257 জনে, আর আক্রান্ত 16,000-এরও বেশি। টাঙ্গাইলে নতুন করে 45 জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরেই 32 জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2302 জনে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে 1590 জন সুস্থ হয়েছেন, আর মৃত্যু হয়েছে 36 জনের। বাড়িতেও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে 646 জন। সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। রংপুর জেলা সহ 8টি উপজেলার প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয় 26 জন। জেলা উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ প্রতিরোধে নীরব ভূমিকা পালন করায় সাধারণ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। 24 ঘন্টায় জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছে অন্তত 77 জন। গতকাল বিকেল থেকে গত মধ্যরাত পর্যন্ত তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান ব্যতীত বাহিরে ঘোরাফেরা, বাড়তি ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যর নেতৃত্বে পুলিশ সদস্যের সাথে নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে কুমিল্লা সিলেট মহাসড়কে সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান ছাড়াই ঘোরাফেরা করা, বাড়তি ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত করোনা মেডিকেল সেন্টারটি সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীরা। আজ একটি প্রবাসী সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নিকট 20 লাখ টাকার চেক প্রদান করেন। এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি, অ্যালামনাই কেন্দ্রীয় সভাপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের খোকসাবাড়িতে ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে ক্রসবার 2 এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। আয়োজকরা জানান, খোকসাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ ভূঁইয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের যৌথ উদ্যোগে খোকসাবাড়ি 450 বন্যার্ত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় সদর আরও উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ। পরে 450 জন বন্যার্ত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করাই ছিল 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। গতকাল ময়মনসিংহে 21শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের রায় কার্যকরের দাবিতে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করতেই 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের কুশীলবদের বিএনপি জামাত পুরস্কৃত করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। গতকাল নাটোরের সিংড়া পৌরসভা চত্বরে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মরণে আয়োজিত শোকসভা দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ষড়যন্ত্র থেমে নেই বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21শে আগস্ট সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খুরশেদ আলম সুজন সহ নেতৃবৃন্দরা। 21শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জয়পুরহাটে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তফার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান SM সুলাইমান আলী বক্তব্য রাখেন। এই সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 21শে আগস্ট দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে গাজীপুরে আলোচনা সভা ও খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের আয়োজনে গতকাল বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমুদুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি শামসুন নাহার ভূঁইয়া। 21শে আগস্টের আরো খবর থাকছে সংবাদের দ্বিতীয়ার্ধে। এবার অন্যান্য প্রসঙ্গ।
বরগুনা সদরের ফুলঝুরি বাজার পানিতে তলিয়ে যাওয়ার সংবাদ সম্প্রচার করায় মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের উপর হামলা চালিয়েছে বদরখালী ইউপি সদস্য কুটি শিকদার ও তার সহযোগীরা। গতকাল দুপুরে ফুলঝুরি বাজারে তার কার্যালয়ে দলবল নিয়ে চালানো এই হামলায় তার ক্যামেরা ভাঙচুর ছাড়াও ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই খবর পেয়ে তাৎক্ষণিক ওই হামলাকারীদের মূল হোতা ইউপি সদস্য কুটি শিকদারকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত কুটি শিকদার সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আহত সাংবাদিক স্বপন। পরে তাকে আজ আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম। এদিকে মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত সাংবাদিক স্বপনকে দেখতে হাসপাতালে যান সহকর্মীরা। এই সময় পেশাগত দায়িত্ব পালনকালে তার উপর হামলার ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার দাবি করেছেন বরগুনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অকুপেশনাল থেরাপি ম্যানেজমেন্ট ফর এনডিডি অ্যান্ড অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত স্কুল অরুণোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে সিআরপি মিরপুরের থেরাপি বিশেষজ্ঞ প্রশিক্ষক সুলতানা রাজিয়া বক্তব্য রাখেন। স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বিশেষায়িত স্কুল অরুণোদয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেয়। নির্ধারিত স্থানে পশু জবাই করে মাংস বিক্রি করার নিয়ম থাকলেও মানা হচ্ছে না সেটি। এমন পশু সুস্থতা যাচাই করেও নেওয়া হয় না ভেটেরিনারি চিকিৎসকের সনদ। এতে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, সাথে থাকছে স্বাস্থ্য ঝুঁকি। দিনাজপুরের ফুলবাড়ি প্রতিনিধি মোহাম্মদ ফিজারুল ইসলাম ভুট্টুর প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। নীতি থাকলেও হয় না মানা। এভাবেই দিনাজপুরে ফুলবাড়িতে যত্রতত্র চলছে পশু জবাই। এমনকি নির্ধারিত স্থান থাকলেও মাংস বিক্রি করছেন খোলা রাস্তায়, আবাসিক এলাকায়। মাংস যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে পথচারীদের চলাচলতে অবশ্যই সমস্যা সবার। না, আমাদের সমস্যা, আমাদেরকে তো ভোরবেলা জবাই দিতে। এদিকে পশু জবাইয়ের আগে ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে ছাড়পত্র নেওয়ার নিয়ম থাকলেও হচ্ছে উপেক্ষিত। কি ধরনের গরু জবাই করতেছে ঠিক নেই। করোনায় আক্রান্ত গরু, পাও খোড়া গরু, অ্যালার্জি অসুখালা গরু, যেমন তেমন গরু নিয়ে এসে আরো জবাই করতেছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে মাংস বিক্রি হচ্ছে, এটাতে পরিবেশ বিপর্যয় হয়। তো অসহায় হয়ে কিনছি আমরা, যেহেতু এখন পাওয়া যাচ্ছে না। রাস্তার ধারে না করে নির্দিষ্ট একটা স্থানে যদি গরুটাকে জবাই করে সেখানে বিক্রি করতো, সেখান থেকে সুস্বাস্থ্যকর পরিবেশে এই মাংসটা আমরা কিনতে পারি। এতে একদিকে যেমন ঘটছে পরিবেশ দূষণ, অপরদিকে স্বাস্থ্যহানি। গরু জবাই করার পর মাংস যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় তাহলে ফুড পয়জনিং হতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, এবং এতে জনস্বাস্থ্যের প্রতি এটা মারাত্মক হুমকি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেন এই কর্মকর্তা। খোলা বাজারে বা দোকানে বিক্রি হয়, নির্দিষ্ট জায়গায় বিক্রি হয়, সেই জায়গাটায় তারা মাংসটা, স্বাস্থ্যকর মাংসটা বিক্রি করছে, সেটাই স্যানিটাইজ করতে দেখাশোনা করে। পশু সুস্থতার সনদের বিষয়ে নানা জটিলতার কথা তুলে ধরলেন ভেটেরিনারি সার্জন। 4 থেকে 5 জায়গায় যে গরু জবাই হয়, এটি যদি এক জায়গায় নিয়ে আসা সম্ভব হয়, তাহলে এই বিষয়টা আমার জন্য দেখভাল করা সম্ভব, শতভাগ দেখভাল করা সম্ভব। তাছাড়া আমি একজন ব্যক্তি একই সময়ে 4 থেকে 5 জায়গায় গরু জবাই হবে, সেটি কিন্তু আমার পক্ষে একেবারেই একটা দুরূহ কাজ এবং বাস্তবে কোনোভাবেই সম্ভব না। অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কিছু কিছু অসাধু মাংস ব্যবসায়ী এখনও স্বাস্থ্যগত সনদপত্র গ্রহণ করেন নাই। স্বাস্থ্যগত সনদপত্র গ্রহণ না করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর মেয়র জানালেন তার অবস্থান। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, আইন ভঙ্গ করে বিভিন্ন জায়গায় করে, তাদেরকে আমরা কিন্তু মাঝে মাঝে আমরা অফিস থেকে কিন্তু লোক পাঠাই এবং তাদেরকে ফাইন এবং ব্যবস্থাও নেই তাদের। আর মোবাইল কোর্ট পরিচালনার কথা বললেন সহকারী ভূমি কমিশনার। যত্রতত্র যদি গরু জবাই করা হয়, সেই বিষয়ে আমরা অভিযোগ পেলে অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট অব্যাহত রাখব। মোবালিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। মেহেরপুরে আউশ ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার কালাচাঁদপুর মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক। জেলা প্রশাসক ডাক্তার মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ঝালকাঠির পেয়ারাকে কেন্দ্র করে 10 গ্রামে এখন জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট। তবে করোনা মহামারীতে সংকটে পড়েছে ঝালকাঠির এই একমাত্র ভাসমান হাটটি। পাওয়া যাচ্ছে না পেয়ারা বিক্রির পাইকার। পেয়ারা নিয়ে বিপাকে পড়েছেন অসংখ্য কৃষক এবং ক্ষুদ্র উদ্যোক্তারা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার রিপোর্ট তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। ঝালকাঠি সদর উপজেলার 15টি গ্রামে 530 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়। শত বছর ধরে বংশানুক্রমেই এখানকার হাজার হাজার মানুষ কান্দি ও সজ্জন পদ্ধতিতে পেয়ারা চাষ করে আসছেন। বছরের প্রায় 12 মাসই এই অঞ্চল পানি বেষ্টিত থাকে। শ্রাবণ থেকে ভাদ্র মাস পর্যন্ত গ্রামগুলোতে ভাসমান হাটে পেয়ারা কেনাবেচা চলে, যার মধ্যে ভীমরুলি খালের 3 মোহনার হাটটি সবচাইতে বড়। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসব ভাসমান হাট থেকে পেয়ারা কিনে নিয়ে যান। কিন্তু এবছর করোনা মহামারীর কারণে পাইকার না আসার জন্য ভালো দামও পাচ্ছেন না চাষিরা। করোনার জন্য পাইকার পত্র কম, 100 টাকা 50 টাকা মন বেশি, এখন 200 টাকা মন এই হইতেছে। বাজারটা অত্যন্ত খারাপ। পাইকার যারা আছে ঢাকায় যারা আছেন ওনারা আসে না। আমরা পেয়ারা চিটাগাং পাঠাই, কিন্তু চিটাগাংয়ে বাজার খুব কম, এ জায়গায় বাজার মিডিয়াম। আমি ঝালকাঠির থেকে পেয়ারা কিনি 300 টাকা মন, পেয়ারার মান ভালো। ক্রেতা বিক্রেতা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসতো এই ভাসমান বাজারের দৃশ্য উপভোগ করতে। কিন্তু করোনায় কমেছে বিনোদন প্রেমীদের সংখ্যাও। পেয়ারা বাগানের দৃশ্যপট দেখার জন্য সবাই এই সময়টার সময় উপস্থিত থাকে বর্ষার মৌসুমে। ঝালকাঠির একটা ঐতিহ্য, যার কারণে সবাই, আমি মনে করি এখানে সবার আসা উচিত। আমার তো অসাধারণ লাগছে এক কথায়। পেয়ারাগুলি মানে দেখতে অনেক সুন্দর, তো আমরা দেখে অনেক এনজয় করতেছি বা ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। সদর উপজেলার কীর্তনপাশা ইউনিয়নের 15 গ্রামে 100 বছর ধরে পেয়ারা চাষ হয়ে আসছে। এই ফলন ধরে রাখতে এই ভাসমান হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। মানুষ আসছে আনন্দ উপভোগ করার জন্য, তরুণ যুবক এবং বয়স্করা তারা পরিবারের সবাইকে নিয়ে এই পেয়ারা বাগানে আসছে। আমরা চাই বাংলাদেশের সব প্রান্ত থেকে এই ভাসমান পেয়ারা বাগান, যেটা থাইল্যান্ড খ্যাত, সেটা দেখতে আসুক। এখানকার পেয়ারা চাষি উদ্যোক্তাদের সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি অনলাইনে পেয়ারা বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ফ্রি ওয়াইফাই করে দেওয়া হয়েছে যে ব্যবসায়ীরা যাতে অনলাইনেই কেনাবেচা করতে, সেটা সুবিধা কিন্তু আমরা করে দিয়েছি। কৃষকদেরকে প্রণোদনার জন্য সরকার টাকা বরাদ্দ দিচ্ছে। ব্যাংকগুলো সে কিন্তু কিন্তু টাকা কৃষকদের ঋণ দেওয়া শুরু করছে 4% ইন্টারেস্ট রেটে। তারা ব্যাংকে যদি আবেদন করে তাহলে অবশ্যই আমরা সেই জিনিসটা বিবেচনা করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শুরুতেই 21শে আগস্ট প্রসঙ্গ আবারও। নারায়ণগঞ্জে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ফতুল্লা দক্ষিণ শেহাচর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দক্ষিণ শেহাচরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় আওয়ামী লীগ নেতা জসিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহলে আলী সহ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের কাপাসিয়ায় কৃষক লীগের উদ্যোগে 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সনমানিয়া ইউনিয়নে আলম আহমেদের সহযোগিতায় 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় কৃষক লীগের সভাপতি মোহাম্মদ দৌলত মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। যশোর সদর উপজেলার সতীঘাটা বাজারে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম। লক্ষ্মীপুরের রায়পুরে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রতিবাদ, আলোচনা সভা, মিলাদ, দোয়া অনুষ্ঠিত হয়েছে। রায়পুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়পুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন নোমান ও কাউন্সিলর নাসির উদ্দিন রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 21শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ ও শোক সভা
অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুর রহমান শহীদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে নড়াইলের লোহাগড়া পৌর আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের লক্ষ্মীপাশা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে আলোচনা সভা চলাকালে গ্রেনেড হামলা নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল গ্রেনেড হামলার মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন কক্সবাজারের পৌর আওয়ামী লীগের নেতারা। শুক্রবার পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিস ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। এর আগে সকালে 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আইকনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সহ অনেকে। জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর ট্রাঙ্ক লরি কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হায়দার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাওলাদারের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের উদ্যোগে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবসে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। পরে 21 আগস্ট নিহতদের রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় দোয়া করা হয়। কুমিল্লায় জেলা আওয়ামী লীগের আয়োজনে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সব শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কুমিল্লা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি ও সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার সহ অনেকে। 26 আগস্ট দিনাজপুরের ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক SM নুরুজ্জামান জামান। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, বোমা তৈরি সরঞ্জাম সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলা গোয়েন্দা শাখায় সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ পারভেজ চৌধুরী। অভিযানের আগে চক্রটি বাসা বাড়িতে ডাকাতির শলা পরামর্শ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্র, বোমা তৈরি সরঞ্জাম সহ উদ্ধার করে। যৌতুকের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত দোলেনা খাতুন রূপনাই গ্রামের মামুন খানের স্ত্রী এবং খুকনি গ্রামের তাঁত ব্যবসায়ী সুলতান হোসেনের মেয়ে। নিহতের পরিবার ও পুলিশ জানায় গতকাল দোলেনা খাতুনকে বাড়িতে শ্বাসরোধে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন। এরপর পুলিশ খবর পেয়ে রাতে মৃতদেহ লাশ উদ্ধার করে।
বিয়ের পর থেকেই গত 13 বছর ধরে স্বামী মামুন খান তার স্বজনেরা নানা কাজের কথা বলে মোটা অঙ্কের টাকা ও গহনার জন্য চাপ দিত ও মারধর করত বলে জানিয়েছেন নিহতের ভাই। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে পারুলি আক্তার নামে এক গৃহবধূ চাহিদা মতো যৌতুক দিতে না পারায় স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 5 জনকে আসামি করে ফরিদপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার জেলা সংবাদে। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।